হ্যালো এভরিওয়ান, ডব্লিউবি সেটে বিগত বছরগুলোতে নিউক্লিয়ার ফিজিক্সের উপরে যা কোশ্চেন এসেছে সব কোশ্চেনগুলো এখানে আমরা আজকে আলোচনা করব। আর এখানে আমি 2018 থেকে 2024 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে সবগুলো নিয়েছি। তোমরা দেখো একটা একটা করে। যেমন ফার্স্ট 2018 থেকে শুরু করছি। এখানে ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে একটা নিউক্লিয়ার ডিকে চেইন রয়েছে। তো সেখানে বলা হয়েছে এই যে নিউক্লিয়ার ডিকে চেইনটা রয়েছে সিকোয়েন্স অনুযায়ী পসিবল সিকোয়েন্সটা কি হবে এমিটেড পার্টিকেলগুলো। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে। তার কারণ হচ্ছে আলফা পার্টিকেল মানে বোঝায় যে হিলিয়াম 2 4, অর্থাৎ যেখান থেকে আলফা ডিকে হয় সেখানে তার মাস নাম্বার 4 কমে যায় আর অ্যাটমিক নাম্বার 2 কমে যায়। তাহলে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে আলফা ডিকে হচ্ছে। তো এবার এখান থেকে যেটা হয়েছে z-1 হয়ে গেছে, তার মানে 1 বেড়ে গেছে অ্যাটমিক নাম্বার, আর মাস নাম্বারটা কিন্তু সেম রয়েছে, তার মানে এটা কিন্তু বিটা মাইনাসের ক্ষেত্রে হয়। তার মানে এইটা যেটা ডিকে হচ্ছে সেটা হচ্ছে বিটা মাইনাস। তো তারপরে a-4 থেকে হয়েছে a-5, তার মানে অ্যাকচুয়ালি প্রোটন একটা ডিকে হয়েছে, কারণ প্রোটন মানে হচ্ছে H11। তো এখানে সিকোয়েন্স অনুযায়ী যেটা হচ্ছে অপশন ডি কারেক্ট। এখানে বলা হয়েছে একটা নিউক্লিয়ার ডিকের ক্ষেত্রে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ডিকেটা হচ্ছে। তো ইফ দ্য লাইন উইথ অফ দ্য এক্সাইটেড স্টেট, এত দেওয়া রয়েছে লাইন উইথটা, অর্থাৎ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে ডেল্টা ই এর মানটা দেওয়া রয়েছে। তো জিজ্ঞাসা করা হয়েছে লাইফ টাইম কি হবে এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে। তো আমরা এখানে হাইজেনবার্গ আনসাইক্লোপিক প্রিন্সিপাল লাগাতে পারি, যেটা হচ্ছে এনার্জি এবং টাইমের মধ্যে হয় রিলেশন ডেল্টা ই ডেল্টা টি ইকুয়াল টু এইচ কাট। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে যেটা হবে আসছে 10⁻21 সেকেন্ড। এখানে অপশন একদম তো মিলছে না, বাট অপশন যেটা নিয়ার অ্যাবাউট সেটা হচ্ছে অপশন বি। তো এই জন্য এটার অ্যান্সার অপশন বি কারেক্ট হবে। এখানে কোশ্চেনে বলা হয়েছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি হবে একটা নিউক্লিয়াসের গ্রাউন্ড স্টেটের অবস্থায়। ডাইপোল মোমেন্ট হতে গেলে দুটো সমমানের বিপরীতধর্মী চার্জকে একটা মিনিমাম ডিসটেন্সে থাকতে হয়, কিন্তু যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন ইলেকট্রন আর প্রোটনের যে সেপারেশনটা সেটা খুবই স্মল হয়ে যায়, প্রায় টেন্ডস টু 0, খুবই কাছাকাছি থাকে। তো তার জন্য এখানে ডাইপোল মোমেন্টটা ও টেন্ডস টু 0 হয়, তার জন্য এখানে অ্যান্সার যেটা হবে অলওয়েজ 0। এখানে রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে রিলেটিভ এরর চাওয়া হয়েছে, আর রিলেটিভ এরর ইকুয়াল টু হয় সিগমা বাই এন। সিগমা যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর যেখানে এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজার্ভড ইভেন্ট হয়, আর এই সিগমার ভ্যালু হচ্ছে হয় রুট আন্ডার অফ এন, আর এখানে তাহলে সিম্পলিফাই করলে আসছে 1 বাই রুট এন। এবার এখানে দেখো এখানে টোটাল 4বার এক্সপেরিমেন্টটা করা হয়েছে এবং অবজার্ভ বলছে কি যে একটা এতগুলো ইভেন্ট দেখা যাচ্ছে 10 সেকেন্ডে, তার মানে এরকম করে তাহলে 4 ইনটু 10,000 করে হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ যে অবজার্ভ ইভেন্ট, সেটা হচ্ছে 40,000। তাহলে এরর এখানে বসে দেওয়ার ফলে এই ফর্মুলা থেকে যেটা দাঁড়াচ্ছে 0.5%। তো অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিউক্লিয়ার ফোর্স যেটা, সেখানে তার প্রপার্টি সম্বন্ধে এটা বলা হয়েছে যে স্যাচুরেশন অফ নিউক্লিয়ার ফোর্স, এটা অ্যাকচুয়ালি কিসের জন্য আসে আর কি। তো সেটা হবে এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন এর দরুন হয়ে থাকে। এখানে ইভেন ইভেন নিউক্লিয় বলা হয়েছে নেক্সট কোশ্চেনে, এবং ইভেন ইভেন নিউক্লিয়ের ক্ষেত্রে এনার্জি লেভেলগুলো যেগুলো হয় 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এরকম করে সব ইভেন হতে থাকে, স্পিন এবং প্যারিটি সবসময় পজিটিভ হয়। সেই সিকোয়েন্স এখানে রয়েছে, এটা 0 প্লাস, এটা 2 প্লাস, এটা হচ্ছে 4 প্লাস। তাহলে পরেরটা যেটা হবে সেটা হচ্ছে 6 প্লাস হবে, এবং এখানে বলা হয়েছে যে স্পিন প্যারিটি তো 6 প্লাস হয়ে যাবে এবং এনার্জিও কি হবে এটা চাওয়া হয়েছে এর পরের পরে, তখন 6 প্লাস হবে। তো অপশন হতে পারে এ আর বি, কারণ এ আর বি দুটোতেই 6 প্লাস রয়েছে, কিন্তু এনার্জি কোনটা হবে সেটার জন্য রোটেশনাল এনার্জি যে ফর্মুলা আছে সেটা এখানে ইউজ করতে হবে। রোটেশনাল এনার্জি ইকুয়াল টু হয় বি ইনটু জে প্লাস 1। তো সেখানে এই দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি তো এনার্জি ডিফারেন্স হচ্ছে কত 54 কিলো ইলেকট্রন ভোল্ট। তো এটা বি হচ্ছে কনস্ট্যান্ট আর রোটেশনাল কনস্ট্যান্ট, এবং এখানে দেখো 2 জে এর মান হচ্ছে 2 এবং 2 প্লাস 1 তো 3 মিলছে। তো এখান থেকে প্রথমে আমি বিটা বের করে নিয়েছি। তো এই বিটা বেরিয়ে যাওয়ার দরুন আমরা আবার লিখতে পারি যে ইজ ইকুয়াল টু বি ইনটু জে প্লাস 1 রোটেশনাল এনার্জির ফর্মুলা থেকে এটা লেখা যাচ্ছে। তাহলে এখন আমরা চাইছি 6 এর জন্য, যে ভ্যালু যখন 6 তার জন্য চাইছি, তাহলে 6
তো এখানে হয়ে যাবে 6 আর এটা হচ্ছে 7 আর এখানে b এর মান বের করা ছিল b এর মানটা চেঞ্জ হবে না যে স্টেটেই বের করো না কেন তাহলে অ্যান্সার আসছে কত 378 কিলো ইলেকট্রন ভোল্ট যেটা কাছাকাছি রয়েছে অপশন বি তে। তার জন্য এটা কারেক্ট অপশন হচ্ছে 6 প্লাস হচ্ছে স্পিন প্যারিটি নেক্সট লেভেলে এবং এনার্জি হচ্ছে 375 কিলো ইলেকট্রন ভোল্ট। এখানে বলা আছে binding energy per nucleon saturated at one of the most heavier nuclei. This shows that the nuclear force is short range. এটা প্রপার্টি নিউক্লিয়ার ফোর্সের শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স একটা শর্ট রেঞ্জ ফোর্স। তো সেখান থেকে অ্যান্সার হচ্ছে কি যে শর্ট রেঞ্জ হবে। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ডিকে হচ্ছে x থেকে y, তো বিটা মাইনাস হচ্ছে আর y থেকে যখন z হচ্ছে তখন বিটা প্লাস ডিকে হচ্ছে এবং এর ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই হাফ লাইফ বলা রয়েছে, একটা ক্ষেত্রে 60 একটা ক্ষেত্রে 12। এবার আমরা জানি যে হাফ লাইফ কে লেখা যায় এবং করে প্রপার্টি ফলো করে 1/t হাফ ইকুয়াল টু হচ্ছে 1/t হাফ এক নম্বর এবং দুই নম্বরের জন্য। তো এখান থেকে সিম্পলিফাই করে যেটা মিলছে সেটা হচ্ছে 1/10, লাইক এটা আমরা লিখতে পারি t অফ হাফ, তার মানে হচ্ছে কি যে হাফ লাইফ ইকুয়াল টু 10 days। নেক্সট অ্যাসিমেট্রিক এনার্জি বলা হয়েছে যেটা লিকুইড মডেলে আমরা পাই একটা কারেকশন। তো অ্যাসিমেট্রিক এনার্জি কারেকশনে যেটা আছে সেটা হচ্ছে কি মাইনাস অফ a অর্থাৎ অ্যাসিমেট্রিক কনস্ট্যান্ট এবং n মাইনাস z হোল স্কয়ার বাই হচ্ছে a। এবার এখানে দেখো n মাইনাস z যেটা সেটা যে হোল স্কয়ার সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে কি হচ্ছে যে এই ফার্স্ট আমরা যদি দেখি ক্যালসিয়াম 2042 নেই তাহলে কিন্তু n মাইনাস z যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে 22 মাইনাস হচ্ছে কত দেখো 20 তাহলে a স্কয়ার। আবার সিমিলারলি এর ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে কিন্তু 40 অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 90 20 এখানে 21 আর হচ্ছে 19 আর হচ্ছে হোল স্কয়ার। ব্যাপারটা হচ্ছে কি যে এখানে অ্যাসিমেট্রিক এনার্জি কন্ট্রিবিউশন হচ্ছে হয় গিয়ে হচ্ছে মাইনাস অফ a n মাইনাস z তা হচ্ছে হোল স্কয়ার ডিভাইডেড বাই a। এবার এখানে দুটো যে নিউক্লি রয়েছে দুটো নিউক্লি ক্ষেত্রে কিন্তু n মাইনাস z এর যে মানটা সেটা কিন্তু একই, তার মানে n মাইনাস z এর উপরে ডিপেন্ড করছে না, শুধু ডিপেন্ড করছে মাস নাম্বারের উপরে। তার জন্য আমি যদি ক্যালসিয়াম আর k এর জন্য রেশিও বের করি তাহলে কিন্তু এটা ইনভার্সলি আসছিল, তার মানে এটা কি হয়ে যাচ্ছে 40/42 আসছে, তার জন্য অ্যানসার কি হবে 20/21। এখানে n মাইনাস z এর হোল স্কয়ারের উপর ডিপেন্ডেন্সি থাকে কিন্তু এখানে যে দুটো নিউক্লি দেওয়া হয়েছে তার ক্ষেত্রে কিন্তু n মাইনাস z এর হোল স্কয়ার দুটো ক্ষেত্রেই সেম আসছে। তাহলে অপশন কি হচ্ছে কেবলমাত্র এর উপরে ডিপেন্ড করলে অ্যানসার আসছে 20:21। এখানে অপশন কিন্তু দেখো যে 20 19 এবং খুবই কাছাকাছি ছিল, তো অপশন অনলি এ হবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 0 প্লাস থেকে 0 মাইনাস বিটা ডিকে হচ্ছে, এটা প্লাস থেকে মাইনাস হচ্ছে প্যারিটি, তার মানে প্যারিটি চেঞ্জ হচ্ছে। তো প্যারিটি যখন চেঞ্জ হয়ে যায় তখন বিটা ডিকে যে সিলেকশন রুল রয়েছে সেটা অ্যালাউড হয় না, অর্থাৎ এটা ফরবিডেন হচ্ছে, ফার্স্ট ফরবিডেন হচ্ছে। ফার্স্ট ফরবিডেন হচ্ছে এই কারণে যে ডেল্টা j ইকুয়াল টু 0 আসছে এবং প্যারিটি চেঞ্জ হয়ে গেছে, তো ডেল্টা j ইকুয়াল টু 0 আসছে, তার মানে কি যে ফার্মি ট্রানজিশন রুল ফলো করছে এবং এটা ফার্স্ট ফরবিডেন হচ্ছে। প্যারিটি চেঞ্জ না হওয়া উচিত, কারণ প্যারিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ফরবিডেন হয়। বিটা ডিগ্রির ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনে হচ্ছে প্যারিটি চেঞ্জ হওয়া চলবে না। বিটা ডিগ্রির দুটো সিলেকশন রুল হয়, ফার্মি ট্রানজিশন রুল আর একটা হচ্ছে গামো-টেলর রুল। তো দুটোতেই কিন্তু কোনোটাতেই প্যারিটি চেঞ্জ হয় না, তো তার জন্য এটা ফার্স্ট ফরবিডেন হবে এবং ফার্মি ট্রানজিশন এই কারণে ডেল্টা j ইকুয়াল টু 0 যখন আসে তখন ফার্মি ট্রানজিশন, ডেল্টা j ইকুয়াল টু যখন 0 প্লাস মাইনাস 1 আসে তখন সেটা হয় গামো-টেলর ট্রানজিশন। তো সেই অনুযায়ী কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। যদি এখানে ডেল্টা j ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আসতো তাহলে কিন্তু অপশন ডি হতো, ফার্স্ট ফরবিডেন এবং গামো-টেলর ট্রানজিশন হতো। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে যদি তাহলে ফরবিডেন হবে, প্রবাবিলিটি চেঞ্জ না হলে সেটা হচ্ছে অ্যালাউড হবে। তার সাথে দেখতে হবে যে ডেল্টা j ইকুয়াল টু 0 অথবা প্লাস মাইনাস 1 আসছে কিনা। প্যারিটি 1 থাকলেও যদি দেখো যে ডেল্টা j ইকুয়াল টু প্লাস মাইনাস 2 চলে আসে তখন কিন্তু ফরবিডেন হয়ে যাবে, বা 3 চলে আসে তখনও কিন্তু ফরবিডেন হবে। এই কোশ্চেনেও সিমিলারলি স্পিন চাওয়া হয়েছে গ্রাউন্ড স্টেটে সেল মডেল থেকে। তো স্পিন বের করার নিয়ম হচ্ছে অরবিটাল সিকোয়েন্স সেল মডেলে যে আসে সেখান থেকে লিখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে 19 হচ্ছে তার প্রোটন নাম্বার,
আর নিউট্রন নাম্বার হচ্ছে 20। তার মানে যেটা অড রয়েছে এটা একটা অড ইভেন নিউক্লি বা ইভেন অড নিউক্লি, যাই হোক না কেন দুটোর ক্ষেত্রে এই যে পদ্ধতি রয়েছে স্পিন বের করার, অরবিটাল সিকোয়েন্সটাকে লিখে ফেলতে হয় এবং উপরে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন যেটা অড নাম্বার সেটাকে ভাঙলে যেটা আসছে দেখো 19টাকে তোমাকে কমপ্লিটলি লিখে লিখে আসতে হবে সেল মডেল থেকে। সেখানে দেখা যাচ্ছে যে লাস্ট যেটা আনপেয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে কি না ডি সাবসেট, এবং এখানে দেখতে পাচ্ছ যেখানে লাস্ট আনপেয়ার্ড হয় এবং সেখানে যেটা নিচে থাকে সেটাই হচ্ছে কি হয় স্পিন ভ্যালু হয়। তাহলে এখানে স্পিন ভ্যালু হচ্ছে যে এর করসপন্ডিং, এবং এটা সাবসেট যেটা লাস্ট হচ্ছে আনপেয়ার সেটা হচ্ছে ডি সাবসেট। আর আমরা জানি এসপি ডি এফ এর জন্য এর ভ্যালু হয় 0 1 2 3 এরকম করে হতে থাকে। তাহলে এখানে ডি সাবসেট দ্যাট মিন্স l = 2 আর প্যারেটিক ফর্মুলা হচ্ছে -1 টু দি পাওয়ার l, তার মানে -1 টু দি পাওয়ার l এর জায়গায় 2 ইউজ করেছি এখানে, তাহলে আসছে কি প্লাস, তার মানে হচ্ছে কি ইভেন অথবা হচ্ছে পজিটিভ প্যারিটি। তার মানে প্যারিটি আর স্পিন কে একসঙ্গে এরকম লেখা যায় যে স্পিন প্যারিটি, যে হচ্ছে স্পিন পাই হচ্ছে প্যারিটি, তাহলে হচ্ছে কি 3/2 প্লাস। তো এরকম কোশ্চেন অনেকবারই দেওয়া হয়েছে, তো সেম প্রসিডিউর তোমাকে এগাতে হবে। ইভেন নিউক্লিক ক্ষেত্রে কি হয় স্পিন প্যারিটি বলে 0 প্লাস হয় গ্রাউন্ড স্টেটের বেলায়, এবং অড ইভেন বা ইভেন অড নিউক্লির জন্য এইভাবে বের করতে হয়, আর অড অড নিউক্লির জন্য নর্ডন রুল রয়েছে। তো যাই দিন না কেন তুমি স্পিন প্যারিটি বের করতে গেলে সেল মডেল থেকে এই অরবিটাল সিকোয়েন্স তোমাকে কিন্তু ইউজ করেই বের করতে হবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এখানে উইক ইন্টারঅ্যাকশন হচ্ছে, উইক ইন্টারঅ্যাকশনের জন্য মিডিয়েটেড যে এক্সচেঞ্জ কোয়ান্টা বা পার্টিকেল সেটা হচ্ছে কি বোসন, এবং তার রেস্ট মাস বলা আছে এত। তাহলে জিজ্ঞাসা করা হয়েছে রেঞ্জ কত হবে। তো রেঞ্জ বের করার ফর্মুলা হচ্ছে ল্যামডা = h/c/e, ই দেওয়া রয়েছে। তো বসিয়ে দেওয়ার পরে যে রেজাল্ট আসছে 0.25 10⁻², ফার্মি, অর্থাৎ অপশন এ তে যেটা রয়েছে সেটা কারেক্ট হবে। এখানে অপশন টেস্ট করতে হবে। তো এইখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই কোশ্চেনে, সেখানে অ্যালাউড হচ্ছে অপশন 3 এবং হচ্ছে অপশন 4, আর বাকি দুটো যে অপশন রয়েছে সেগুলো সঠিক নয়। 0 গামা ট্রানজিশন ফরবিডেন হয় ডিউ টু প্যারিটি কনজারভেশন, বাকি অপশনগুলো এখানেও সঠিক হবে না, কেবলমাত্র পসিবিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারিটি কনজারভেশন। দুটো কোশ্চেনই অপশন টেস্ট করে দেখতে হবে। এই কোশ্চেনে বলা হয়েছে যে গামা ট্রানজিশন হচ্ছে, এবং গামা ট্রানজিশন কার জন্য হয়, গামা ট্রানজিশন হচ্ছে যে মাল্টিপল গ্রো থাকে তার জন্য হয়ে থাকে, যেমন ইলেকট্রিক এবং ম্যাগনেটিক দুটো ক্ষেত্রেই হয়ে থাকে। তো বলা হয়েছে 3/2 থেকে 5/2 হচ্ছে, এবং এটা হচ্ছে যে ভ্যালু, এখানে ইনিশিয়াল যে হচ্ছে 3/2, ফাইনাল যে হচ্ছে 5/2, এবং দুটোই পজিটিভ, অর্থাৎ প্যারিটি এখানে চেঞ্জ হয়নি। তার মানে প্যারিটি চেঞ্জ হয়নি, এবং প্যারিটি চেঞ্জও হতে পারে কোশ্চেনে, সেটা তো আলাদা ব্যাপার, এখানে প্যারিটি চেঞ্জ হয়নি। তো দেখো এটার জন্য একটা ট্রিক রয়েছে, তো এই ট্রিক ফলো করলে তোমরা খুব ইজিলি এটা বলতে পারবে যে কোন কোন ইলেকট্রিক বা ম্যাগনেটিক মাল্টিপোল গুলো অ্যাকচুয়ালি এই গামা ট্রানজিশনটাকে ঘটাচ্ছে। অ্যাকচুয়ালি মানে এই যে ট্রানজিশনটা হয়েছে এই ট্রানজিশনটার জন্য দায়ী কারা, কোন কোন ইলেকট্রিক আর ম্যাগনেটিক কোন কোন মাল্টিপল অ্যাকচুয়ালি দায়ী। তো সেটা বলতে গেলে তুমি এই ট্রিকটা ফলো করতে পারো। এইভাবে একটা জাস্ট দেখো এখানে একটা ইয়েলো কালার আমি ইউজ করেছি, এই সিকোয়েন্সে তুমি প্রথমে ড্র করে নাও, তারপরে এই যে কালারটা ইউজ করেছি এইভাবে একটা অপোজিট সিকোয়েন্স তুমি ড্র করো, এবং এখানে হচ্ছে কি দেখো নো প্যারিটি চেঞ্জ লেখা রয়েছে, এখানে কিন্তু প্যারিটি চেঞ্জ লেখা রয়েছে। তো তার মানে বলতে চাইছি আমি যে এই যে প্যারিটি নো চেঞ্জ বলা রয়েছে, মানে যদি কোশ্চেনে দেখো প্যারিটি চেঞ্জ হচ্ছে না, তখন এই জাস্ট সিকোয়েন্সটা তোমাকে নিতে হবে। ক্লিয়ার? তাই এইখানে দেখো সিকোয়েন্স অনুযায়ী কিন্তু প্যারিটি চেঞ্জ হচ্ছে না, কেননা দুটোতেই পজিটিভ রয়েছে, তার মানে তোমাকে লাগাতে হবে এই লাইন বরাবর, তোমাকে এগোতে হবে, এটা বলতে চাইছি। ঠিক আছে, এই লাইন বরাবর তোমাকে এগোতে হবে। এবার উপর লিখে দিতে হবে E1 E2 E3 E4 এরকম করে, নিচে লিখে দিবে M1 M2 M3 M4। এবার দেখো এখানে যে ডিফারেন্স আসছে ডেল্টা জি এর ভ্যালু যে আসছে সেটা কত। ডেল্টা জি এর ভ্যালু হয় হচ্ছে গিয়ে j i প্লাস jf থেকে শুরু করে ji মাইনাস jf এর মড ভ্যালু। তাহলে এখানে আসছে কত 4 থেকে হচ্ছে 1, এবং তার মাঝের যে মানগুলো নিতে হবে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 4 থেকে 1 আসছে, তাহলে 4 3 2 1 এগুলো হচ্ছে অ্যালাউড ভ্যালুস অফ ডেল্টা জি। ডেল্টা জি এর ভ্যালু 4টা মিলছে, এবং এখানে নো প্যারিটি চেঞ্জ ছিল, তার মানে এই সিকোয়েন্সে দেখো সেইগুলোই অ্যালাউড হবে। অর্থাৎ কি কি অ্যালাউড হচ্ছে, এখানে 4 অ্যালাউড হচ্ছে, আচ্ছা প্রথমে 1 অ্যালাউড হচ্ছে, ঠিক না? তো 1 অ্যালাউড হচ্ছে মানে অ্যাকচুয়ালি M1 হবে ফার্স্ট,
দেন 2 অ্যালাউড হচ্ছে, 2 অ্যালাউড হচ্ছে মানে এইটা অ্যালাউড হবে। তোমাকে দেখো যেটা বলতে চাইছি যে এইভাবে তুমি সিকোয়েন্সটা নিয়ে যাও, ঠিক আছে? প্যারিটি চেঞ্জ হয়নি তো এইটা নাও, প্যারিটি চেঞ্জ হয়নি তাহলে তুমি কি করবে না এইটা নেবে। ওকে, তো সিমিলারলি তাহলে কি হচ্ছে, দেখো কি কি অ্যালাউড হচ্ছে। তো E2 হচ্ছে, আবার 3 হয়েছে, তার মানে কোনটা হবে? 3 মানে E3 হবে না, M3 হবে, M3। নেক্সট 4 হয়েছে, 4 হয়েছে মানে E4 হবে। কারণ যে যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক মাল্টিপল গুলোর জন্য এই ট্রানজিশনটা হচ্ছে সেগুলো হচ্ছে এগুলো। তো সেটা অপশন কোথায় রয়েছে? বি তে রয়েছে। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনটা সিমিলার কোশ্চেন, অ্যাকচুয়ালি আগের কোশ্চেনের মতনই, একই কোশ্চেনই। এখানে সেম কোশ্চেন দেওয়া হয়েছিল, তো অপশন টেস্ট করলে অপশন ডি মিলবে। এই কোশ্চেনে বলা হয়েছে উইক ইন্টারঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কম্পারেবল অফ লাইফ টাইম, মানে অ্যাকচুয়ালি উইক ইন্টারঅ্যাকশন দেখা যায় লাইফ টাইমের উপর ডিপেন্ড করে। তো সেখানে এই যে অপশনগুলো রয়েছে সেগুলো যদি তুমি টেস্ট করো তাহলে দেখতে পাবে যে অপশন ডি একমাত্র কারেক্ট হবে উইক ইন্টারঅ্যাকশনের জন্য। অর্থাৎ ভায়া উইক ইন্টারঅ্যাকশন এগুলো ডিকে গুলো অ্যালাউড হবে। কারণ হচ্ছে দেখো, ফার্স্ট অপশন যদি তুমি তাকাও, এখানে একটা পায়ন পার্টিকেল রয়েছে, আর পায়ন মেশন যখন ডিকে হয় সেটা কখনোই উইক ইন্টারঅ্যাকশনে ডিকে হয় না। উইক ইন্টারঅ্যাকশন পসিবল নয় ডিকে হওয়া আয়োনেশনের ক্ষেত্রে। আলফা ডিকে সব সময় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থেকে ডিকে হয়ে থাকে, তার মানে এটাও অপশন হবে না। এখানে বলেছে উইক ইন্টারঅ্যাকশন, এবং এখানে নিউট্রিনো বলেছে, নিউট্রিনো লাইফ টাইম অনেক বেশি, তার মানে এটা অবশ্যই, এবং তাকে ডিটেক্ট করা খুব একটা সহজও নয়, কারণ নিউট্রিনোও হবে না। কিন্তু মিউন আর আইসোলেটেড যে নিউট্রন রয়েছে, অর্থাৎ অপশন ডি তে দেখো মিউন আর আইসোলেটেড নিউট্রন রয়েছে, এই দুটো কিন্তু ডিকে হয় ভায়া উইক ইন্টারঅ্যাকশন। তার জন্য এখানে অ্যালাউড যেটা হবে অপশন ডি। সিমিলারলি এখানে সেল মডেল থেকে স্পিন প্যারিটি চাওয়া হয়েছে। তো সিমিলারলি এখানে দেখো এ হচ্ছে অড আর পি হচ্ছে প্রোটন হচ্ছে ইভেন, তাহলে অড যেটা রয়েছে তাকে ভেঙে নাও। তো সেই স্পিন প্যারিটি লাস্ট যেটা সাবসেট আসছে আনপেয়ার, সেখান থেকে তোমার নিচে যেটা থাকবে সেটা স্পিন প্যারিটি হয়ে যাবে, সাবসেটের থেকে নিতে হবে এল ভ্যালু, সেখান থেকে প্যারিটি ফর্মুলা আছে -1 টু দি পাওয়ার n, সেখানে বসানোর পরে এটা প্লাস আসছে, প্লাস অথবা ইভেন যে কোনো একটা তুমি বলতে পারো। এখানে ইভেন দিয়েছে অপশনে, তাহলে ইভেন হবে 5/2। এখানে একটা অপশন অডও ছিল, বাট অ্যানসার হচ্ছে 5/2 ইভেন। এখানে বলা হয়েছে যে দেখো যে কি বলছে, the fact that the beta decay is due to a very weak interaction can be inferred from the lifetime of a free neutron। অর্থাৎ বলা হয়েছে যে উইকনেস, দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি, the weakness of this interaction can be inferred from the long lifetime, actually long lifetime হয় of the particle that decay by the beta decay। তো long lifetime, তো তার জন্য অ্যাকচুয়ালি মেইন যেটা গল্পটা সেটা হচ্ছে অপশন এ এটা কারেক্ট স্টেটমেন্ট। এখানে বলা হয়েছে যে থার্মাল নিউট্রন হ্যাভিং এ স্পিড ভি। তো থার্মাল নিউট্রনের ক্ষেত্রে ক্রস সেকশনের যে রেজাল্টটা আসে, অর্থাৎ ক্রস সেকশন যদি সিগমা হয়, সেটা কিন্তু মাথায় রাখবে সবসময়ের জন্য কি হয় 1/v এর সঙ্গে প্রপোর্শনাল হয়। তো এইটা হচ্ছে তোমার কাছে রিলেশন, ক্রস সেকশন সিগমা হলে ইজ প্রপোর্শনাল টু 1/v হয়। তাহলে এটা কারেক্ট অ্যানসার হবে ভি ইনভার্স, অর্থাৎ অপশন এ। ম্যাগনেটিক মোমেন্ট সেল মডেলকে ইউজ করে ব্যবহার করে তোমাকে বের করতে বলা হয়েছে। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে এইটি, যখন হচ্ছে গিয়ে অড নাম্বার অফ নিউট্রন থাকে, অর্থাৎ ফর নিউট্রনের জন্য এইটি, এবং সেটা মাথায় রাখতে হবে যে এখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ অড নিউট্রন ছিল, তাহলে এখান থেকে তুমি জে এন পাচ্ছ বা জে পাচ্ছ ভাবো। তো এখানে এল কত পাচ্ছ? 2 পাচ্ছ, এবং এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, জে সমান কিন্তু এল মাইনাস এস এর ফর্মে কিন্তু এই রেজাল্টটা আসছে। কারণ এল যদি 2 হয় তাহলে 2 প্লাস 1 2 প্লাস হাফ করলে কিন্তু 5/2 হওয়া উচিত, আর 2 মাইনাস হাফ করলে তবেই 3/2 হবে। তার মানে এখানে কিন্তু জে ইকুয়াল টু এল মাইনাস হাফের জন্য আসছে, আর যখন এল মাইনাস হাফের জন্য আসে তখন কিন্তু ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা এটা হয় জে ইনটু জে প্লাস 1 j plus 3/2 gl minus half of gs of mu n। mu n হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটন, এবং gl এর মান কত হয়? ফর নিউট্রন 0 হয়, এবং gs এর মান হচ্ছে গিয়ে -3.826 হয়। এই মানগুলো মনে রেখে দিতে হবে। তো তাহলে দেখা যাচ্ছে কত আসছে 1.15 নিউক্লিয়ার ম্যাগনেটন। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট এখানে নিউট্রনের জন্য, এবং যেটা হচ্ছে এই যে এখানে j = l - হাফ আসছে, তার জন্য এই ফর্মুলা ইউজ হচ্ছে
যদি j ইকুয়াল টু প্লাস হাফ আসে তাহলে কিন্তু ডিফারেন্ট ফর্মুলা ইউজ করতে হবে। এটা তোমরা জানো অলরেডি, এখানে আমি আলোচনা করছি না, বাট তার ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। এবং নিউট্রনের জন্য GL GS এর ভ্যালু ডিফারেন্ট হয় প্রোটনের থেকে। প্রোটনের বেলায় কিন্তু এই GL GS এর ভ্যালুটা আলাদা হয়। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এখানে বাইন্ডিং এনার্জি এত তো দেওয়া রয়েছে, তো বলেছে যে দ্য প্রেডিকশন অফ দ্য সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা অফ দ্য রেডিয়াস অফ দিস নিউক্লিয়াস, রেডিয়াসটা কত হবে। তো রেডিয়াসের ফর্মুলা হচ্ছে r = r নট a টু দি পাওয়ার 1/3। তো এখানে a এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, তো দেন পাওয়া যাচ্ছে কত, r = 4.13 ফার্মি, যেটা নিয়ার অ্যাবাউট হচ্ছে অপশন বি কাছাকাছি রয়েছে। এই কোশ্চেনে বলা হয়েছে যে নিউট্রনের ক্ষেত্রে যদি বাইন্ডিং এনার্জিটা পোটেনশিয়াল ডেপথ যেটা রয়েছে অর্থাৎ ডেপথ অফ দ্য ব্যারিয়ার পোটেনশিয়াল তার থেকে যদি কম্পারিজনে অনেক ছোট হয়, এখানে বলা হয়েছে দেখো নিউট্রনের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জিটা যদি ব্যারিয়ার পোটেনশিয়াল থেকে কম হয়, ডেপথ অফ দ্য ব্যারিয়ার পোটেনশিয়াল থেকে অনেকটাই কম হয়, তাহলে রেডিয়াসটা কি হবে নিউট্রনের ক্ষেত্রে। প্রথমত নিউটনের ক্ষেত্রে a ইকুয়াল টু কত হয়, মাস নাম্বার নিউটনের 2 হয়, r ইকুয়াল টু আমরা জানি রেডিয়াসের ফর্মুলা r নট a টু দি পাওয়ার 1/3, এবং নিউটনের ক্ষেত্রে তাহলে a এর জায়গায় ব্যবহার হবে 2, তাহলে এটা আমরা পাচ্ছি নিউটনের হচ্ছে রেডিয়াস। এবার যেহেতু এখানে বাইন্ডিং এনার্জিটা কম ডেপথ পটেনশিয়ালের থেকে, তো সেইখান থেকে আমরা আরেকটা রেজাল্ট জানি, যেটা হচ্ছে কি বলতো, রিলেশন বিটুইন রেডিয়াস অফ নিউট্রন এন্ড হচ্ছে পোটেনশিয়াল। কোয়ান্টাম মেকানিক্যালি যেটা লেখা যায় r ইকুয়াল টু কত হয়, √v0/ev, যেখানে v0 হচ্ছে ডেপথ অফ দা পোটেনশিয়াল। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে যেটা আসে r ইকুয়াল টু 2r0/pi √v0/ev। অর্থাৎ যেহেতু এখানে পোটেনশিয়াল ব্যারিয়ারটা, ডেপথ অফ দা পোটেনশিয়াল ব্যারিয়ার অনেকটাই বেশি বাইন্ডিং এনার্জি থেকে, তার জন্য এখানে কারেক্ট অপশন হবে অপশন সি। গ্রাউন্ড স্টেট অফ নিউট্রন জিজ্ঞাসা করা হয়েছে। দেখো নিউট্রন অ্যাকচুয়ালি মিক্সচার অফ এই দুটো স্টেট হয়, এই দুটো অ্যালাউড, এবং সেটা হচ্ছে 96% পাওয়া যায় এটা, এবং এটা পাওয়া যায় 4% নেচারে এটা পাওয়া যায়, ঠিক আছে। তো তার মানে হচ্ছে কি যে এখানে বলতে হবে যে নিউট্রনের গ্রাউন্ড স্টেটে হচ্ছে এই দুটো মিক্স স্টেট আমরা পাই, 3s1 এবং 3d1। বাকি যেগুলো রয়েছে দেখো এখানে কি বলা আছে, পিওর 3s1 স্টেট না, এটা শুধু এটা পাওয়া যায় না, আর এটাও পাওয়া যায়। তো সিমিলারলি এটাতে বলা আছে পিওর 3p1, এ তো হবেই না, 3p1 পাওয়াই মানে অ্যাকচুয়ালি পাওয়া যায় না, মানে অ্যালাউড নয় আর কি, ঠিক আছে। তো দেখো 3s1 আবার 3p1 বলেছে, তার মানে 3s1 পাওয়া যায় বাট 3p1 টা অ্যালাউড নয়, তাহলে শুধু অ্যালাউড হচ্ছে এই দুটোই একসাথে, এবং তার পার্সেন্টেজ দিয়ে দেখলে 96% এটা থাকে আর 4% এটা থাকে। সিমিলারলি এটা নিজেরা দেখে নিও, সেই সেল মডেল থেকেই দেওয়া হয়েছে, গ্রাউন্ড স্টেট স্পিন প্যারিটি চাওয়া হয়েছে। প্রিভিয়াস আমরা আরো একটা কোশ্চেনে করলাম একই রকম কনসেপ্টে, সেল মডেল লাগিয়ে করতে বলা হয়েছে। আচ্ছা এখানে বলা হয়েছে হাফ লাইফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ 4 days। একটা রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল রয়েছে, তার হাফ লাইফ হচ্ছে 4 দিন। তো বলেছে আফটার 20 days দ্য ফ্র্যাকশন রিমেইনিং আনডিকেড উইল বি, কত থাকবে। তো ধরে নাও n t টাইম পরে যদি কত হয়, তো সেটা হচ্ছে আমরা ফর্মুলা জানি t ইকুয়াল টু হয়ে থাকে যে n নট অফ e টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ল্যামডা t, এটা একটা ফর্মুলা রয়েছে। বাট দেখো যদি হাফ লাইফের একটা সরল গুণিতক কোন একটা টাইমের পরে জিজ্ঞাসা করা হয়, ধরো নাও তোমার এখানে বলা হয়েছে দেখো যে 4 দিন হচ্ছে হাফ লাইফ, তাহলে 20 ডেজ পরে জিজ্ঞাসা করা হয়েছে, তার মানে এই যে এটা হচ্ছে একটা ইন্টিজার মেথড, মানে বলতে চাইছি যে টোটাল নাম্বার অফ ডেজ, যে ডেজ বলা হয়েছে সেটা বাই হাফ লাইফ বললে যদি এটা ইন্টিজার আছে, তাহলে যদি এটা ইন্টিজার আসে তখন কিন্তু এই রিলেশনটা আমরা লাগাতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিলেশন, n/n0 ইকুয়াল টু কত হয়, হাফ ওভার n। তার কারণ হচ্ছে দেখো এখানে হাফ করে তো হচ্ছে প্রত্যেক সময়, প্রথমে মনে করো n0 ছিল, তাহলে ফার্স্ট হাফ লাইফে কি হবে, n0/2 হয়ে যাবে। এরকম তুমি নিজেও করতে পারো, দেখো এমনি গতানুগতিক পদ্ধতিও করা যাবে। প্রথম 4 দিনে n0/2 হয়েছে, আবার ঠিক এই n0/2 থেকে সেটা আবার অর্ধেক হয়ে গেছে, মানে n0/4 হয়েছে, এটা হয়ে গেল 8 দিনে। তারপর হয়ে যাবে কত, n0 হচ্ছে তোমার 4 থেকে আবার হয়ে যাবে n0 হচ্ছে 8, এটা হয়ে যাবে টোটাল 12 দিনে। এরকম করে 20 ডেজ পরে কি হবে, এটা যখনই এরকম ইন্টিজার আকারে আসবে, অর্থাৎ হাফ লাইফের কোনো একটা সরল গুণিতক থাকবে,
তাহলে টোটাল ডেজটা তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারি n/n0। n0 হচ্ছে ইনিশিয়াল যা ছিল সেটা হচ্ছে হাফ ওভার n। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে nt = n0/32। অর্থাৎ কি হবে না nt/n0 চাইছে, তার মানে অ্যানসার হচ্ছে 1/32। তো অপশন সি কারেক্ট। অর্থাৎ 20 ডেজ পরে যা থাকবে আর ইনিশিয়াল যা ছিল তার রেশিও হচ্ছে 1/32। সিমিলার কোশ্চেন চাওয়া হয়েছে যে দা ক্রস সেকশন is proportional to velocity, তো সেটা হচ্ছে কি হয় থার্মোনিউটনের ক্ষেত্রে সিগমা is proportional to 1/v। তাহলে অপশন বি কারেক্ট। তো এই টোটাল কোশ্চেন গুলো ছিল এখনো পর্যন্ত সেটে আসা নিউক্লিয়ার উপরে সমস্ত কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট মনে হয়ে থাকে বা তোমাদের যদি মনে হয় যে কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো নেক্সট পার্টে আমরা পার্টিকেল ফিজিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং কোয়ান্টাম মেকানিক্সের বাকি সমস্ত টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে এই প্লেলিস্টে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন এই পর্যন্তই। থ্যাংক ইউ।